ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আবার এসেছি তোমাদের দ্বাদশ শ্রেণীতে অন্য একটি বিষয় নিয়ে, রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষাতে প্রায়ই আসে, অল্টারনেট বছর করে তো আসেই, এছাড়াও ছোটো ছোটো প্রশ্ন আসে এখান থেকে। তাই আশা করি তোমরা এটা ভালো করে মন দিয়ে বুঝে নেবে। তার আগে একটা জিনিস বলি যে এই পৃথিবীতে সমস্ত প্রাণী তো চায় যে তারা এই পৃথিবীতে টিকে থাকুক, তাদের বংশগতির ধারা বজায় থাকুক, তাই জন্য তারা জনন কার্য করে থাকে। সমস্ত মেরুদণ্ডী প্রাণীও তাদের বছরের একটি নির্দিষ্ট সিজন বা ঋতুতে তাদের যৌন কার্যে লিপ্ত হয়। এই সময় তাদের স্ত্রী এবং পুরুষ দেহে যৌনাঙ্গসমূহের বেশ পরিবর্তন ঘটে। বিশেষ করে স্ত্রী দেহের মধ্যে যৌনাঙ্গসমূহে একটি চক্রাকার পরিবর্তন ঘটতে থাকে। মানুষের ক্ষেত্রে এটি একটি অন্যরকমভাবে হয়ে থাকে। তাদের নির্দিষ্ট ঋতুতে এরকম চক্রাকার পরিবর্তন হয় না। মানুষের স্ত্রী দেহের ক্ষেত্রে প্রতি মাসে তাদের যৌনাঙ্গসমূহে একটা চক্রাকার পরিবর্তন ঘটতে থাকে। এটাকেই বলা হচ্ছে রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। কিন্তু অন্যান্য ইতর প্রাণীসমূহে এই চক্রটি কিন্তু বছরের একটি নির্দিষ্ট ঋতুতে সংঘটিত হয় এবং সেটাকে বলা হয় স্ট্রাস সাইকেল। তাহলে দুটো তফাৎ আছে। মানুষের ক্ষেত্রে স্ত্রীদেহের মধ্যে এই রকম চক্রাকার পরিবর্তনকে বলা হচ্ছে রজতচক্র, আর মানুষ ব্যতীত অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ ইতর শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এরকম যে চক্রাকার পরিবর্তন হয় সেটা নির্দিষ্ট ঋতুতে হয় বলে তাকে বলা হয় স্ট্রাস সাইকেল। তাহলে আমরা এবার জেনে নেব রজতচক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল কি। নারীদের যৌন জীবনে একটি রজস্রাবীয় দশা শুরু থেকে পরবর্তী রজস্রাবীয় দশার শুরু পর্যন্ত যৌনাঙ্গসমূহে যে চক্রাকার ও পর্যায়ক্রমিক পরিবর্তন সংঘটিত হয় তাকে রজতচক্র বা মাসিক যৌনচক্র বলে। এই রজতচক্রের যে চক্রাকার পদ্ধতিটি চলে তার প্রথমের দিকে, অর্থাৎ 28 দিন অন্তর এটি চলতে থাকে। সেই 28 দিনের প্রথম দিন থেকে নারীদের যৌন জীবনে যে প্রথম রজতচক্রের প্রথম দিন, সেই প্রথম দিন ভগ্ন ও বিচ্ছিন্ন জরায়ুগাত্র, অনিষিক্ত ডিম্বাণু, লিউকোসাইট কোষ ও মিউকাস মিশ্রিত রক্ত যোনিপথ থেকে বের হতে থাকে। এটাকে বলা হচ্ছে রজস্রাব। তাহলে রজতচক্র আর রজস্রাব দুটো জিনিস কিন্তু আলাদা। রজতচক্র হচ্ছে সারা মাসে যে চক্রাকার পদ্ধতিতে এটি হতে থাকে সেটি হচ্ছে রজতচক্র। আর রজতচক্রের প্রথমের দিকে অর্থাৎ প্রথম দিন থেকে তাদের জরায়ুগাত্রের যে ভগ্ন ও বিচ্ছিন্ন অংশ, অনিষিক্ত ডিম্বাণু, লিউকোসাইট কোষ, মিউকাস মিশ্রিত রক্ত যোনিপথে বের হয়, এটি হলো রজস্রাব। এটি 4 থেকে 7 দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হয়। বিভিন্ন নারীদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, কারো 3 দিন 4 দিন, কারো 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত এই রজস্রাব চলতে থাকে। এই পদ্ধতিটি নারী দেহের 8 থেকে 13 বছর বয়সের মধ্যে শুরু হয় এবং এটি চলতে থাকে তাদের 40 বছর পর্যন্ত। প্রায় এটি চলতে থাকে। 40 বছরের পর থেকে আস্তে আস্তে এটি অনিয়মিত হয়ে পড়ে, তাকে বলা হয় মেনোপজ। তারপর প্রায় 45 থেকে 50 বছরের সময়কালে এটি বন্ধ হয়ে যায়। এছাড়াও তাদের যৌন জীবনের যখন গর্ভাবস্থা আসে বা তারা যখন বাচ্চাদের স্তন দুগ্ধ দান করে তখন কিন্তু এটি সাময়িকভাবে বন্ধ থাকে। গর্ভাবস্থায় পুরোপুরি বন্ধ থাকে এবং স্তনদানকালেও কিছুদিন এটি বন্ধ থাকে। আর এটি পুরোপুরি নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের যে পিটুইটারি গ্রন্থি আছে সেখানে যে গনাডোট্রপিক হরমোনগুলো নিঃসৃত হয় তার ফলে এটি নিয়ন্ত্রিত হতে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এটি জরায়ু, আর এটি জরায়ুর সাথে যুক্ত আছে ফ্যালোপিয়ান টিউব, আর এটা হচ্ছে ডিম্বাশয়।
এই ডিম্বাশয়ের মধ্যেও পরিবর্তন হতে থাকে এবং ডিম্বাণু এই ফ্যালোপিয়ান টিউবে আসে, এখানে নিষিক্ত হওয়ার পর ভ্রূণ তৈরি হয়, এই জরায়ু গাত্রে এসে ভ্রূণ প্রথিত হয়। তো এই সমগ্র ঘটনাটিকে কন্ট্রোল করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য গনাডোট্রপিক হরমোন অর্থাৎ মস্তিষ্ক থেকে যেটা নিয়ন্ত্রিত হয়, তারাই এই অংশগুলোকে নিয়ন্ত্রিত করে, অর্থাৎ এই রজতচক্র ঘটনাটাকে নিয়ন্ত্রিত করে। এই রজতচক্র গড়ে 28 দিন পর্যন্ত স্থায়ী হয়, তবে কারো কারো ক্ষেত্রে 25 থেকে 30 দিন বা 35 দিনের মধ্যে যে কোনো দিন পর্যন্ত এটি স্থায়ী হতে পারে। এবার আসছি ডিম্বাণু নিঃসরণ। এটি কি, অর্থাৎ ওভিউলেশন। রজস্রাব যখন শুরু হচ্ছে, সেই শুরু হওয়ার দিন থেকে যদি হিসেব করা যায়, তাহলে 13তম থেকে 17তম দিনের মধ্যে পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসরণ হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণ। এখানে একটি চক্রাকার পদ্ধতি দেখানো আছে, অর্থাৎ 28 দিন পর্যন্ত দেখানো আছে, 1 থেকে একদম 28 তারিখ পর্যন্ত দেওয়া আছে। 28 দিন পর্যন্ত, তারিখ নয়, 28 দিন পর্যন্ত। তো কোনো মহিলার যদি মানে এটা রজতচক্র এখানে শুরু হয়, অর্থাৎ প্রথম দিন একদিন ধরা হয়, তাহলে এই রকম করে দিন গুনে গুনে 28 দিন পর্যন্ত এটি চলতে থাকে। এবং এক্ষেত্রে দেখো, এই যে 1 দিন থেকে 5 দিন বা 6 দিন পর্যন্ত যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রজস্রাবীয় দশা, অর্থাৎ এই সময় রজস্রাব চলতে থাকে। যোনিপথে মিউকাস মিশ্রিত রক্ত, কিছু ড্যামেজ টিস্যু বেরোতে থাকে এই এতদিন পর্যন্ত। তারপরে এই যে অংশটা, এই অংশটায় আবার ফলিকুলার ফেজ, অর্থাৎ ডিম্বথলি বড় হতে থাকে। আর এই অংশটা, অর্থাৎ এই 12 থেকে 16 দিন পর্যন্ত এই অংশটাতে কিন্তু ফার্টাইল উইন্ডো বলা হয়, অর্থাৎ এখানে কিন্তু ডিম্ব নিঃসরণ হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। এখানে আমি 13 থেকে 17তম দিন বলেছি, এগুলো ভ্যারি করে। 12 থেকে 16 বা 17 দিনের মধ্যে ডিম্বাণু নিঃসরণ হতে পারে। তারপরে আবার দেখো লিউটিয়াল ফেজ, অর্থাৎ 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই সময় পিতগ্রন্থি তৈরি হতে থাকে এবং তার কার্যকারিতা থাকে, তার হরমোনগুলো কাজ করতে থাকে। তারপর আবার রজতচক্র শুরু হয়, অর্থাৎ রজস্রাব শুরু হয়ে যায়, আবার 5 দিন পর্যন্ত স্থায়ী হয়। এইভাবে 28 দিন অন্তর অন্তর প্রায় প্রতি মাসে এই চক্রাকার পদ্ধতিটি নারী দেহে চলতে থাকে তাদের যৌন জীবন কালে। এখন দেখো, রজতচক্র চলাকালীন কি কি ঘটনাগুলো ঘটে থাকে নারী দেহে। মূলত দুটো জায়গার ঘটনার পরিবর্তন ঘটে। 1 নম্বর হচ্ছে ডিম্বাশয়ের পরিবর্তন, আর 2 হচ্ছে জরায়ুর পরিবর্তন। এখানে মনে রাখবে যে সমগ্র পরিবর্তনগুলো পুরোপুরি হরমোন নিয়ন্ত্রিত। মানুষের মস্তিষ্কে যে হাইপোথ্যালামাস থাকে, সেই হাইপোথ্যালামাস, তার নিচে পিটুইটারি গ্রন্থি থাকে, সেই পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো নিয়ন্ত্রণ করে। যেমন ধরো, আমি দেখাচ্ছি, ধরো মস্তিষ্কের এই অংশ, তাতে হাইপোথ্যালামাস, তার নিচে ধরো পিটুইটারি। এই পিটুইটারি নিঃসৃত হরমোন, তাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে GRH, অর্থাৎ GRH অর্থাৎ গনাডোট্রপিক রিলিজিং হরমোন সিক্রেশন হওয়ার সাথে সাথে পিটুইটারি থেকে কিন্তু হরমোনগুলো FSH আর LH, এই দুটো হরমোন নিঃসৃত হতে থাকে। তাহলে বুঝতেই পারছো যে হাইপোথ্যালামাস থেকে GRH নিঃসৃত হয়ে পিটুইটারিকে উত্তেজিত করে, তখন পিটুইটারি FSH এবং LH এই হরমোনগুলো ক্ষরণ বাড়াতে থাকে। এই দুটো হরমোন যখন ক্ষরণ হতে থাকে, তখনই ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন হতে থাকে। প্রথমে ডিম্বাশয়ের মধ্যে যেটি পরিবর্তন হয়, সেটি হলো ডিম্বথলি দশা। সেখানে কি হয় না, FSH ক্ষরণ বাড়তে থাকার জন্য সেক্ষেত্রে ডিম্বথলির আকার বাড়তে থাকে, অর্থাৎ ডিম্বথলিগুলো পরিবর্তিত হতে থাকে, বড় হতে থাকে। এটি
রজতচক্রের প্রথম দিন থেকে 14 দিন পর্যন্ত চলতে থাকে। এক্ষেত্রে ইস্ট্রোজেনের প্রভাবে আদি ডিম্বথলি ধীরে ধীরে পরিণত ডিম্বথলির দিকে এগোতে থাকে। আর এই দশার শেষের দিকে অর্থাৎ 14 দিনের কাছাকাছি যখন আসছে তখন এলএইচের প্রভাব বাড়তে থাকে, ফলে ডিম্বথলির মধ্যে তরল পদার্থের সঞ্চয়ও বাড়তে থাকে, অর্থাৎ ডিম্বথলি বেশ বড় হয়ে ওঠে। আমরা যদি ছবিটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ডিম্বথলি দশা ফলিকুল স্টেজ এখান থেকে ওভুলেশনের আগে পর্যন্ত। নিচে খেয়াল করো, এই যে দেখাচ্ছি আমি, এই 14 দিন পর্যন্ত। এই 14 দিনের মধ্যে দেখো কি হচ্ছে। প্রথম দিন মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হলো, তারপর 1, 2, 4, 6, 8, 10 করে 14 দিন পর্যন্ত লক্ষ্য করো। এখানে FSH অর্থাৎ এই যে সবুজ রঙের যে হরমোনটা, সেই সবুজ রঙের হরমোনটা FSH সবুজ রঙের যে দাগ সেটা রেখাচিত্রের সাহায্যে দেখানো আছে। FSH সে কিন্তু আস্তে আস্তে করে ক্ষরণ হতে আছে এবং সাথে সাথে দেখো ডিম্বথলিগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে এবং যখন LH পিক ফর্মে এলো অর্থাৎ LH প্রচুর পরিমাণে ক্ষরণ হচ্ছে, তখন কিন্তু ডিম্বথলি পরিপূর্ণতা লাভ করেছে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এইটাকে বলা হচ্ছে সেকেন্ড স্টেজ, এটা হচ্ছে ওভিউলেশন অর্থাৎ ডিম্ব নিঃসরণ দশা। তাহলে আগে আমরা ডিম্বথলির দশা পড়লাম, সেকেন্ড দশাতে দেখো ওভুলেশন অর্থাৎ ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ দশা। কার প্রভাবে? LH হরমোনের প্রভাবে। আর ডিম্বথলি বেড়েছে কার প্রভাবে? FSH হরমোনের প্রভাবে। আর এই লাল রঙের রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে এটা LH হরমোনের বৃদ্ধি। যেই LH হরমোন অতিরিক্ত ক্ষরিত হতে থাকলো তখন ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসৃত হলো। এটি সেকেন্ড স্টেজ অর্থাৎ ওভুলেশন স্টেজ। এই যে এখানে দেখো সেকেন্ড স্টেজ দেখিয়েছি, ডিম্ব নিঃস্রাবী দশা। এটা 13 থেকে 14তম দিনের মাথায় LH ক্ষরণ তীব্র হলে ডিম্বথলি থেকে বিদীর্ণ হয়ে ডিম্বাণু নিঃসরণ ঘটে অর্থাৎ ওভুলেশন ঘটে থাকে। ডিম্বাশয়ের ভেতর যখন ডিম্বাশয়ের পরিবর্তন, ডিম্বথলির পরিবর্তন চলছিল, সেই সময় জরায়ুরও পরিবর্তন সমান্তরালে চলতে থাকে। সেক্ষেত্রেও 1 নম্বরে নিরাময় বা ক্রমবর্ধনশীল দশা, অর্থাৎ সেখানে ডিম্বথলি 1 নম্বরে যখন বাড়তে আছে, পরিণত হতে আছে, সেই সময় জরায়ুর মধ্যেও পরিবর্তন হতে থাকে, অর্থাৎ সেখানে নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা চলতে থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রজচক্রে যেমন ডিম্বাশয়ের পরিবর্তন হতে থাকে, সাথে সাথে জরায়ুর পরিবর্তনও হতে থাকে। এই দুটো জায়গায় সমান্তরালভাবে পরিবর্তন চলতে থাকে। রজচক্রের প্রথমের দিকে যখন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ বন্ধ থাকে, অর্থাৎ তখন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয় না, সেই সুযোগে FSH-এর ক্ষরণ বাড়তে থাকে। আর এই FSH এই হরমোনটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এ করে কি ডিম্বথলির আকার আকৃতি বাড়তে থাকে, তার সাথে সাথে জরায়ু প্রাচীরের মেরামতি শুরু করে দেয় এবং এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত হতে শুরু করে। অর্থাৎ জরায়ু গাত্রের বা জরায়ুর ভেতরকার যে দেওয়াল এন্ডোমেট্রিয়াম বলা হয়, সেই এন্ডোমেট্রিয়াম কিন্তু তার মেরামতি শুরু হয়ে যায়, অর্থাৎ সেটি পুনর্গঠিত হয়ে আস্তে আস্তে পুরু হতে থাকে। এখানে স্তর পুরু হতে শুরু করে এবং তার সাথে সাথে রক্তবাহ নালীগুলো স্ফীত হয়ে ওঠে, অর্থাৎ এই এন্ডোমেট্রিয়াম স্তর যেখানে ভ্রূণ থাকার কথা সেটি তৈরি হতে শুরু করে বা প্রস্তুত হতে শুরু করে। এবং সেদিকে যখন ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু নিঃসরণ দশা চলছে, এক্ষেত্রেও সেম, এখানে ডিম্বাণু নিঃসরণ দশা বলতে অর্থাৎ একই রকমভাবে 13 থেকে 16 দিনের মধ্যে ডিম্বাণু নিঃসৃত হয়। এখানে লক্ষ্য করো যে একদিকে ফলিকুলার ডেভেলপমেন্ট অর্থাৎ ডিম্বথলির যেমন ডেভেলপমেন্ট হয়েছে, নিচে আবার লক্ষ্য করো এখানে এন্ডোমেট্রিয়াম, এই যে লাল রঙের স্তরটি দেখানো যাচ্ছে, এটি এন্ডোমেট্রিয়াম জরায়ুগত্রের ভেতরকার দেওয়ালের অংশ। এইখানে প্রথম যে 4-5 দিন দেখানো হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, এই সময় কিন্তু এন্ডোমেট্রিয়াম ক্ষত বিক্ষত বা সেখান থেকে কলাকোষগুলো বেরিয়ে আসছে যোনি পথে, তারপর কিন্তু স্তর পাতলা হয়ে যায়,
তারপর আস্তে আস্তে করে কিন্তু পুরু হতে থাকে। লক্ষ্য করো পুরু হচ্ছে বা মোটা হচ্ছে স্তরটি এবং ভেতরকার রক্তবাহগুলো স্ফীত হচ্ছে। এটি এফএসএইচ হরমোনের প্রভাবে হতে থাকে। তাহলে আমরা এখন পর্যন্ত প্রায় 13, 14, 15 দিনের মাথা পর্যন্ত এসেছি। এখান পর্যন্ত রজচক্র সম্পন্ন হলো, আর 14-15 দিনের মাথায় ওভুলেশন হয়ে গেল। এবার আমরা 3 নম্বর স্টেজে ঢুকবো। 3 নম্বর দশাতে দেখো, সেক্ষেত্রে ডিম্বথলির মধ্যে পিতগ্রন্থি দশা, অর্থাৎ আগের 2 নম্বরে যখন ডিম্ব নিঃসরণ ঘটে গেছে তখন ডিম্বথলির ভেতরে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার জন্য একটি খালি অংশ তৈরি হয়েছে। সেই দশাটি সেটি হচ্ছে পিতগ্রন্থি দশা। রজচক্রের 15 থেকে 28 দিন পর্যন্ত এটি চলতে থাকে, অর্থাৎ পিতগ্রন্থি তৈরি হতে থাকে এবং সে হরমোন নিঃসরণ করতে থাকে। পিটুইটারি নিঃসৃত এলএইচ হরমোনের প্রভাবে বিদীর্ণ ডিম্বথলি পিতগ্রন্থি গঠন করে, আর পিতগ্রন্থি যখন গঠিত হয় তখন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণ বৃদ্ধি পেতে থাকে। এখানে লক্ষ্য করো, ডিম্বাণু বেরিয়ে গেছে, ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর এই অংশটি এলএইচ হরমোন, এই যে এলএইচ হরমোনের বৃদ্ধি এখানে দেখানো আছে, এই এলএইচ হরমোনের প্রভাবে এখানে পিতগ্রন্থি তৈরি হচ্ছে এবং এই পিতগ্রন্থি আস্তে আস্তে ডেভেলপমেন্ট তার হচ্ছে। আর এই সময় প্রজেস্টেরন ইস্ট্রোজেন ক্ষরণ বাড়তে থাকে, অর্থাৎ পিতগ্রন্থি থেকে প্রজেস্টেরন ইস্ট্রোজেন হরমোন বাড়তে আছে। এই হলুদ রঙের রেখাচিত্রটি ইস্ট্রোজেন হরমোন আর নীল রঙের রেখাচিত্রটি প্রজেস্টেরন হরমোন। এই প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন এর লেভেল বাড়তে আছে, আর এটাই হচ্ছে পিতগ্রন্থির কাজ। পিতগ্রন্থি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। এটি ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তনের 3য় স্তর। তাহলে এই সময় জরায়ুর ভেতরের 3য় স্তর অর্থাৎ প্রাক রজস্রাবীয় দশাতে আমরা কি লক্ষ্য করব। সেদিকে যেমন পিতগ্রন্থি পরিণত হলো, 15 থেকে 28 দিনের মধ্যে সেটি চলতে আছে। সেই পিতগ্রন্থি থেকে প্রজেস্টেরন ও ইস্ট্রোজেন ক্ষরণ বাড়তে আছে বা বাড়তে থাকছে। তার ফলে এন্ডোমেট্রিয়াম আরও পুরু হয়, রক্তবাহ সমন্বিত হয়ে ওঠে বা ফুলে ওঠে, অর্থাৎ জরায়ুর ভেতরকার অংশ আরও স্ফীত হয়, রক্তবাহ সমন্বিত হয় এবং এর ভেতরকার গ্রন্থিগুলো বড় হয়ে ওঠে, অর্থাৎ সরাসরি একদম একটি ভ্রূণ রোপণের উপযুক্ত বিছানা তৈরি হয়ে যায়, অর্থাৎ ভ্রূণ রোপণের উপযুক্ত হয়ে ওঠে। এই পরিবর্তনটুকু কিন্তু জরায়ুর ভেতরে হতে থাকে 3য় দশায়। এটি 15 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হয়। আমরা দেখে নেব, এখানে লক্ষ্য করো, এই যে 15 থেকে 28 দিন পর্যন্ত এই অংশটা, এইটি হলো প্রাক রজস্রাবীয় দশা। এই দশার মধ্যে প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন ক্ষরণ বেড়ে যাওয়ার জন্য এই এন্ডোমেট্রিয়াম আরও পরিণত হয়, ফুলে ওঠে, যাতে করে ভ্রূণ রোপণের উপযুক্ত হয়ে ওঠে। এরপর আমরা দেখব 4 নম্বর দশা অর্থাৎ রজস্রাবীয় দশা। ডিম্বাশয়ের মধ্যে কি পরিবর্তন হয় আর জরায়ুর মধ্যে কি পরিবর্তন হয়। এখানটায় লক্ষ্য করো, 3 নম্বর যে সময়টা ছিল 15 থেকে 28 দিন, এই 15 থেকে 28 দিনের মধ্যে হয় ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রূণ গঠন হবে অথবা ডিম্বাণু নিষিক্ত হতে না পেরে ভ্রূণ গঠন হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটবে এই 15 থেকে 28 দিনের মধ্যে। আমি ধরে নিচ্ছি যে এখানে ডিম্বাণু নিষিক্ত হলো না, অর্থাৎ ভ্রূণ গঠন হলো না, ফলে এইচসিজি অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এই হরমোনটি ক্ষরণ হতে পারবে না। তখন কিন্তু পিতগ্রন্থি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ 15 থেকে 28 দিনের মধ্যে যদি ভ্রূণ গঠন না হয় তখন হরমোনের অভাবে, এইচসিজি হরমোনের অভাবে পিতগ্রন্থি নষ্ট হয়ে যায়। আর পিতগ্রন্থি নষ্ট হলে কি হবে, পিতগ্রন্থির কাজ ছিল প্রজেস্টেরন ক্ষরণ করা, তার প্রজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে যাবে। তখন প্রজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে গেলে কিন্তু আবার 28 দিনের পর রজস্রাব শুরু হয়ে যাবে, অর্থাৎ যখনই প্রজেস্টেরন বন্ধ হয়ে যাবে তখন প্রজেস্টেরনের অভাবে 28 দিনের মাথায় রজস্রাব শুরু হবে। কেন না, এই প্রজেস্টেরন আর নেগেটিভ
ফিডব্যাক দিতে পারবে না, নেগেটিভ ফিডব্যাক দিতে না পারার জন্য তখন FSH আবার খরিতে হবে, অর্থাৎ 28 দিনের পর আবার রজতচক্র শুরু হয়ে যাবে। এটি হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে এই পরিবর্তনটা হতে থাকবে এই হরমোনাল কন্ট্রোলের বা হরমোনের নিয়ন্ত্রণের দ্বারা। তাহলে যখন ডিম্বাণু নিষিক্ত হচ্ছে না তখন জরায়ুর মধ্যেও কি পরিবর্তন আমরা লক্ষ্য করব? 4 নম্বর দশা রজস্রাবীয় দশা, সেটা যখন প্রজেস্টেরন হচ্ছে না, পিতগ্রন্থি নষ্ট হয়ে যাচ্ছে, প্রজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে যাচ্ছে, তখন রজস্রাব শুরু হয়ে যাবে। অর্থাৎ জরায়ুর ভেতরকার এন্ডোমেট্রিয়াম তার কিছু কিছু কলা তখন সেখান থেকে ছিঁড়ে বা নষ্ট হয়ে যাওয়া কলাগুলো লিউকোসাইট, রক্তকণিকা বা কিছু মিউকাস, নষ্ট হয়ে যাওয়া মিউকাস, এই সমস্ত কিছু রক্তসহ যোনিপথে বেরিয়ে আসবে। অর্থাৎ রজস্রাবীয় দশা আবার শুরু হয়ে যাবে। রজচক্রের যে রজস্রাবীয় দশা আবার 28 দিনের পর থেকে শুরু হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি একবার ভালো করে আবার তোমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে ছবিটি ভালো করে লক্ষ্য করো। এই যে অংশটা, এটা হচ্ছে 0 থেকে 4-5 দিন পর্যন্ত যে অংশটা দেখালাম, এটা হচ্ছে রজস্রাবীয় দশা, অর্থাৎ রজচক্রের প্রথম দশা, যে ক্ষেত্রে মিউকাস মিশ্রিত কিছু কলা কোষ যোনিপথে বাইরে বেরিয়ে আসে। তারপর তখন FSH হরমোন তার ক্ষরণ হতে থাকে। সেই ক্ষরণের ফলে এইখানে একদিকে জরায়ুর মধ্যে এন্ডোমেট্রিয়াম তৈরি হয়, তার সাথে সাথে এইখানে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বথলি সেটি বড় হতে থাকে বা পরিণত হতে থাকে। তারপর 14-15 দিনের মাথায়, রজচক্রের 14-15 দিনের মাথায় LH হরমোন, এখানে দেখতে পাচ্ছ LH হরমোন, সেই LH হরমোনের প্রভাবে অতিরিক্ত ক্ষরণে ওভুলেশন, অর্থাৎ ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে যায়। এখানে দেখানো আছে ডিম্বাণু বেরিয়ে যাচ্ছে, আর সাথে সাথে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার সাথে সাথে ডিম্বথলিটি পিতগ্রন্থিতে পরিণত হয় LH হরমোনের প্রভাবে। আর পিতগ্রন্থি যখন পরিণত হচ্ছে তখন সে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন হরমোন তার ক্ষরণ বাড়তে থাকে, তার ফলে এন্ডোমেট্রিয়াম আবার এরকম ফুলে ওঠে, অর্থাৎ জরায়ুর ভেতরকার যে দেওয়াল সেটা স্ফীত হয়ে ওঠে, রক্তাভ অর্থাৎ রক্তনালী সমন্বিত হয়ে ওঠে এবং সেক্ষেত্রে ভ্রূণ রোপণের উপযুক্ত হয়ে ওঠে। যদি কোনো কারণে ভ্রূণ রোপিত না হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন বা নিষেক না হয়, তাহলে ডিম্বাণু এখানে ভ্রূণ তৈরি করতে পারবে না এবং সেখানে রোপণ হবে না। তখন কিন্তু পিতগ্রন্থি নষ্ট হয়ে যায়। পিতগ্রন্থি নষ্ট হয়ে গেলে প্রজেস্টেরন হরমোন আবার কমে যেতে থাকবে, আর প্রজেস্টেরন হরমোন কমে গেলে তখন এই এন্ডোমেট্রিয়াম আবার ব্রেকডাউন শুরু হবে, অর্থাৎ ভেঙে যেতে থাকবে। এন্ডোমেট্রিয়াম স্তর ক্ষয় হবে, ক্ষয় হয়ে আবার পুনরায় এই অংশ অর্থাৎ রজস্রাবীয় দশা শুরু হয়ে যাবে। এই হলো রজতচক্র। তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা ক্লাসগুলো আশা করি অবশ্যই ফলো করবে ভালো করে, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে। তোমরা ক্লাসগুলো ফলো করো, তোমরা ভালো থেকো।